হৃদমায়ের প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 11 ও 12। হৃদের মুখোমুখি জড়সড় অবস্থায় বসে আছে হাফেজ সাহেব। হৃদ খানের মতো মানুষের বারবার মুখোমুখি হওয়ার চারটেখানি কথা নয়। যেখানে উনি নিজের অপরাধী সেখানে ওনার ভয়টাও বেশি। এই মুহূর্তে হাফেজ সাহেব তাই পাচ্ছে। ক্ষমতাসীন দাপটের লোক হৃদ খান। নাম দামে পরিচয়ে বেশ প্রভাবশালী সে। এমন লোকের সাথে ওনার মতন সাধারণ মানুষের টক্কর নেওয়াটা কতটা অন্যায় হয়েছে সেটা তিনি বিগত মাস ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাছাড়া প্রথমবার তিনি যখন হৃদ খানের মুখোমুখি হয়েছিলেন তখন বেশ অপদমস্তক হয়েছিল ওনাদের করা কর্মকাণ্ডে। তারপর থেকে হাফেজ সাহেবের প্রতিটা দিনই ভয়ে কাটছে, এই ভেবে না জানি আবার কবে হামলে পড়ে হৃদ খান নামক আতঙ্ক। হাফেজ সাহেব বুঝতে পারেন 1.5 বছর আগে সেই দিন রাতে ওনারা ভুল করেছেন হৃদ খানের বিয়ে ওই অপরিচিত মেয়েটির সাথে দিয়ে। কিন্তু ওনার বাবা বা কি করতো? দুজনের অবস্থায় এমন ছিল যে কেউ দুজনকে একসাথে ওই অবস্থায় দেখলে ভাবতো তারা দুইজন নষ্টামি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে পালিয়ে আহত হয়। যেমন ভুলের জন্য হাফেজ সাহেবের বাবা বিয়ে দিয়েছিল দুইজনের। তিনি মনে করে ছিল অপরিচিত মেয়েটি হৃদ খানের গার্লফ্রেন্ড হয়তো, কিন্তু কে জানতো তারা কেউ পূর্ব পরিচিত নয়। ওনাদের ভুলের জন্য আজ উনি বেশ অনুতপ্ত। হৃদ খানের কাছে বেশ কয়েকবার মাফ চেয়েছিল এই বিষয় নিয়ে, কিন্তু হৃদ খান মাফ করেনি, বরং উল্টো ওনাকে হুমকি স্বরূপ বলেছেন তার বউ চাই। হয় হৃদ খানের বউ খুঁজে এনে দিতে, না হয় হাফেজ সাহেবের রক্ষা এতক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত হৃদ খান তার বউকে খুঁজে পাচ্ছে। চক্রের ভেড়া জালে ফেঁসে গেছেন তিনি। ভালো করতে গিয়ে উল্টো খারাপ হলো। এবার হৃদ খানের বউকে কোথায় খুঁজবে কে জানে। নাম ঠিকানা কিছুই জানা নেই ওনার মেয়েটির। তারপর আবার ওই রাতের দেখায় একটু করে মেয়েটির চেহারাও ভুলে গেছেন তিনি। অসহায় হাফেজ সাহেবের শেষ রক্ষা আর হচ্ছে না হৃদ খানের হাত থেকে। যে মেয়ের বিয়ে করে অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে যায় সেই মেয়ে আর যাই হোক না কেন কখনোই হৃদ খানের কাছে স্বেচ্ছায় ধরা দিবে না, এটা নিশ্চিত। এবার অপরিচিত মেয়েটি যদি স্বেচ্ছায় স্বামীর খোঁজ না করে তাহলে তাকে পাওয়া অনিশ্চিত। এমন হলে তো হৃদ খান তার বউকে ইহকালেও খুঁজে পাবে না, আর না ওনার শেষ রক্ষা হবে। অসহায় হাফেজ সাহেবের ভেতর মুচড়ে ওঠে এলোমেলো চিন্তা ভাবনার ভয়ে। হৃদের ভয়ঙ্কর হুমকিতে আটকে উঠেছেন উনি। কি করে হৃদ খানের লুকায়িত বউকে খুঁজে বের করা যায় সেই চিন্তায় বিগত মাস ধরে বাসায় যায় না, বাড়িতেও ঠিকঠাক ফোন করে কথা বলেন না। রাজশাহীতে থাকছেন নিজের আমবাগানে। এমনকি হাফেজ সাহেবের ফোনটাও চুরি হয়ে গেছে হৃদ খানের বাসায় আসার প্রথম দিন। কিন্তু চিন্তায় এখনো নিজের জন্য একটা ফোন কেনা হয়নি ওনার, আর না রেজিস্টার করা সিমটা ওঠানো হয়েছে। অফিসের ফোন দিয়ে একটু কথা বলেন বাসায় ব্যাস এইটুকু। কিন্তু এখন আবার কেন হৃদ খান দ্বিতীয়বারের মতো ওনাকে ডেকেছেন সেটাও উনি বুঝতে পারছেন না। আর এজন্যই উনি
এতটা ভয়ে আছেন, এই নিয়ে যদি রিদ খানের নিজের বউকে খুঁজে পাওয়ার কথা জানতে চায় ওনার কাছে, তাহলে উনি কি উত্তর দিবেন? কোথা থেকে খুঁজে আনবেন রিদ খানের লুকায়িত বউকে? এমন পরিচয়হীন বউকে খুঁজে পাওয়ার আদৌ সম্ভব কারো পক্ষে? ভীষণভাবে বাজে ফেঁসে গেছেন হাফেজ সাহেব। সেই চিন্তায় এসির নিচেও বসে ঘাম ঝরছে কর্নিশ বয়ে। রিদ ওনার সামনে বসে, বেশ শান্ত আর গম্ভীর। হাফেজ সাহেবকে ঘামতে দেখে সোজা হয়ে বসল। টি টেবিলের উপরে কফির মগটা হালকা হাতে হাফেজ সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স হাফেজ সাহেব, ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করেছি? করি নাই তো। আপাতত আপনাকে কিছু করার ইচ্ছাও নেই আমার। তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব, রক্ষা নেই। নিন, এবার কফিটা খান আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবেন। তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবল বাসায় ফিরবেন, আর নয়তো আপনি আর ভাগ্য যা আছে তাই। রিদ খানের হেঁয়ালি কথায় হাফেজ সাহেবের ভয় আরো জোরালো হলো। এমন ভয়ানক হুমকিতে ওনার গায়ের পশম কাঁটা দিয়ে উঠল। জড়সড় অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল ওনার পায়ে। শুকনো গলায় হা হা করে করল তৃষ্ণার তোপে তৎক্ষণাৎ। তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গেলেও গলা চেপে আসলো অদৃশ্য ভয়ে। রিদ খান হাত বাড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে পুনরায় গা এলিয়ে সোফায় বসতে বসতে হাফেজ সাহেবের কাছে মনের দুঃখ প্রকাশ করার মতো হতাশ গলায় বলে, বুঝলেন হাফেজ সাহেব, বেয়াদব বউয়ের চক্রে ফেঁসে গেছি আমি। না তাকে হাতে পাচ্ছি আর না শান্তিতে থাকতে পারছি। এমনি শান্তিতে ঘুমাতেও পারছি না, প্রচণ্ড ডিস্টার্ব করে স্বপ্নে। আচ্ছা আপনি বলুন, এমন ডিস্টার্বের বউ কি কারো হয়? আপনার বউ কি আপনাকে ডিস্টার্ব করে? আমার বউয়ের মতো বেয়াদব মহিলা? হৃদের হতাশায় বিষণ্ণিত হাফেজ সাহেব। শক্তপোক্ত রিদ খানও যে কারোর জন্য এতটা ছটফট করতে পারে সেটা তিনি আজ নিজের চোখে দেখলেন। এত হুলস্থুল করে কেন রিদ খানের বউকে চায় এবার তিনি বুঝতে পারছেন। তারপর মুখের কিছু বলেন না হৃদের ভয়ে, শুধু হৃদের কথায় অসম্মতি দিয়ে মাথা নাড়িয়ে বোঝান, যার অর্থ ওনার বউ বেয়াদব নয়, রিদ খানের মতন। হাফেজ সাহেবের সম্মতিতে হৃদ হেয়ালিপনা আরো বাড়ল। দায়সারা গলায় বলল, এজন্যই তো বেয়াদব বউকে লাগবে আমার। স্বামীর দায়িত্ব পালন করব, বউ পিটিয়ে সভ্য বানাবো। আপনি বরং ঝটপট আমার কিছু প্রশ্নের উত্তর দিন। জড়সড় অবস্থায় কোনোরকম উত্তর করল হাফেজ সাহেব। বলল, জি। গুড। তো সোজা কথায় আসি। আপনার যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন মনে আছে, আমার বউ? তার কাছে কি কোনোরকম ফোন দেখেছিলেন সেই দিন রাতে, বা কারোর নাম শুনেছিলেন মেয়েটির মুখে? হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করল না হাফেজ সাহেব, বরং কপাল কুঁচকিয়ে সময় নিয়ে চিন্তা করল। সেই দিন রাগে মেয়েটির কাছে তারা কোনো ফোন দেখেনি। সেই দিন রাতে মেয়েটির কাছে তারা কোনো ফোন দেখেছিল কিনা ওনার যতটুকু মনে পড়ে, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, বরং উল্টো মেয়েটি ওনার কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল কোথাও ফোন করতে। তবে মেয়েটির মুখে কারো নাম শোনেনি। হাফেজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে
মনে করতে চেয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, না স্যার, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, আর না কারো নাম শুনেছি। বরং মেয়েটি আমারও আমার স্ত্রীর কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে। খুব সম্ভবত নিজের পরিবারের কাছে হবে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। অধৈর্যের ন্যায় হৃদ শুধালো, মেয়েটি কোথায় ফোন দিয়েছিল শুনেছিলেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটিকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে। এবার আমি বলতে পারবো না মেয়েটি সেদিন ফোন দিয়েছিল কিনা। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ কিছু বলল না হৃদ, বরং ধীরে হৃদকে গম্ভীর করে আরো গম্ভীর দেখালো। বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বলল, আপনার ফোনটা আমাকে দিন। হৃদের গম্ভীর কথায় কাঁচুমাচু করে হাফেজ সাহেব বলল, আসলে স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। তারপর আর নতুন ফোন কেনা হয়নি, আমার সিমটাও ওঠানো হয়নি। এর জন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ বিরক্তির ভাঁজ পড়ল হৃদের কপালে। একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, কিছুতেই সহজ হচ্ছে না বউকে খোঁজা। বিরক্তি নিয়ে হৃদ গলা উঁচিয়ে হাঁক ছেড়ে আসিফকে ডাকল। বাহিরেই ছিল আসিফ। হঠাৎই হৃদের হাঁকছাড়া ডাকায় তৎক্ষণাৎ দৌড়ে আসলো সে। হাফেজ সাহেব হৃদকে আসিফকে ডাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। এই মুহূর্তের জন্য তিনি মনে করেছিল এই বুঝি হৃদ আসিফকে ডাকছে ওনাকে বন্দি করার জন্য, কিন্তু হৃদ তেমন কিছুই করল না। বরং আসিফ আসতেই হৃদ নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যা তোর সাথে। প্রথমে ওনার রেজিস্টার নাম্বার উঠাবি, তারপর 2017 সালের নভেম্বর মাসের 2 তারিখ থেকে 3 তারিখের সকল কল রেকর্ডস বের করবি সিম অফিস থেকে। এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টার পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টা পর্যন্ত বিগত 10 ঘন্টা যাবৎ যতগুলো কল লিস্টে থাকবে সবগুলো একটা তালিকা করবি। কারণ আমরা হাফেজ সাহেবের বাসায় রাত 9টার পরে উঠেছিলাম, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল খুব সম্ভবত সকাল 5টার আগে। মেয়েটি অপরিচিত এলাকায় একা তো পালাতে সাহস করবে না, তাই নিশ্চয় কেউ নিতে এসেছিল, যাকে তোর ভাবি সে রাতে ফোন করে বলেছিল নিতে আসতে। এবার তার নাম্বারও অবশ্যই থাকবে কল লিস্টে। এর জন্য আমরা শুধু ওই রাতের কল রেকর্ডটা চাই। তুই সে রাতের লিস্টে থাকা নাম্বারগুলোতে একটা একটা করে সবাইকে কল দিয়ে জিজ্ঞাসা করবি রিক্তা ইসলাম মায়া আছে কিনা। যদি পরিবারের কেউ হয় তাহলে অবশ্যই বলবে আছে। আরেকটা কথা, লিস্টে যদি কোনো সন্দেহভাজন নাম্বার দেখিস যে একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসা যাওয়া করেছে এমন, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবি। আমি নিজে কল দিব, মনে থাকবে? জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। আপনি আমার সাথে আসুন। বিস্মিত হাফেজ সাহেব ঘাড় ঘোরালো। বিস্মিত হাফেজ সাহেব ঘোর ভাঙল আসিফের ডাকে। তিনি বিস্মিত নয়নে তাকিয়েছিল হৃদের দিকে। হৃদ খানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে এতদিন মানুষের কাছে শুনে এসেছেন, আজ নিজের চোখে দেখলেন। হাফেজ সাহেব তো কখনো মাথায় আসেনি যে এমনভাবেও কাউকে খোঁজা যায় সেটি। হাফেজ সাহেব কিছুটা আশ্চর্য হলো
এই ভেবে যে এইবার হয়তো মেয়েটির আসল পরিচয় পাওয়া যাবে অবশেষে। যদি মেয়েটি সেই রাতে কোথাও ফোন করে থাকে তাহলে অবশ্যই কল লিস্টে থাকবে। আর হয়তো হাফেজ সাহেবও রক্ষা পাবে রিদ খানের কবল হতে। কিন্তু অপরিচিত মেয়েটির জন্য বেশ মায়া হলো ওনার। বেচারি এখনো জানেই না যে কার হাতে পড়েছে। রিদ খান যা মানুষ এই জীবনেও রক্ষা দিবে না মেয়েটিকে। এত হুলস্থুল পাকিয়ে বউকে খুঁজে সহজে ছেড়ে দেবে এটা নিশ্চিত কারোর ভুল। অবশ্যই রিদ খান নিজের কাছে রাখার জন্যই এত অধৈর্য হয়ে বউকে খুঁজছে। তবে আল্লাহ মেয়েটি সহায় হোক, অন্তত রিদ খানের সারা জীবন হজম করার মতো ধৈর্য দান করুক, আমিন। হাফেজ সাহেব আসিফের পেছনে যেতে যেতে মনে মনে বেশ করে দোয়া করল হৃদের অপরিচিত বউয়ের জন্য। সকল তথ্য জোগাড় করতে করতে রাত 1টার ঊর্ধ্বে গেল সময়। হাফেজ সাহেবের সিমের কল লিস্ট এখন আসিফের হাতে। সেটাই মূলত হৃদকে দেওয়ার জন্য হৃদের বাড়িতে ঢুকল আসিফ। সারাদিন এই বিষয়ে তথ্য জোগাড় করতে করতে সময় পার হলো তার। তারপরও বিন্দুমাত্র বিরক্তির রেশ দেখা গেল না আসিফের চেহারায়, বরং হৃদের দেওয়া কাজগুলো ঠিকঠাক করতে পেরে সন্তুষ্ট সে। হাতে থাকা কল লিস্টের কাগজটা পরপর কয়েকবার চোখ বোলালো আসিফ। হৃদের কথা মতো 2 তারিখ থেকে 3 তারিখের রাত থেকে সকাল অবধি সকল কল রেকর্ডের লিস্ট বের করল, সর্বমোট 20টার মতো। তার মধ্যে 4টা ছিল হাফেজ সাহেবের অফিসের কল, 2টো ছিল পারিবারিক কল, বাকি 2টো ছিল আসিফের নাম্বারে দেওয়া হৃদের কল, যেটা হৃদ 3 তারিখ সকালবেলা 7টার দিকে করেছিল ওকে। কিন্তু বাকি 12টা কল ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা, তাও রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত করা সবগুলো। আসিফের যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে এই নাম্বারের অনুসন্ধান করলেই পাওয়া যাবে তার হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বউকে। নিশ্চয় মেয়েটি তার কোনো আপনজনদের ফোন করেছিল এই নাম্বারে থেকে, এমনটাই আসিফের ধারণা। আর সেজন্যই আসিফ সন্দেহভাজন নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বারে সন্দেহ থাকলে নিয়ে যেতে তার কাছে। হৃদ নিজের কল করবে সেই নাম্বারে, আর লিস্টে থাকা বাকি নম্বরগুলো আসিফ নিজে কল করে সকল তথ্য জোগাড় করেছে। ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউ রিক্তা ইসলাম মায়া নামক মেয়েকে চেনে না। আরও শিওর হচ্ছে আসিফ। এটাও শিওর হয়েছে আসিফ ভাই কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকালো হৃদ। তখনই চোখ পড়ল আসিফের ক্লান্ত মুখখানায়। এত রাতে হঠাৎ আসিফকে উপস্থিতি তখনও বুঝল না হৃদ। তাই হালকা কপাল কুঁচকে তাকিয়ে থাকল আসিফের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই, আপনার কথা মতো এখানে হাফেজ সাহেবের কল রেকর্ড আছে সেই দিন রাতের। আপনি একটু চেক করে নিন। হৃদের কুঁচকিত কপালের ভাঁজ শিথিল হলো মুহূর্তেই। বুঝতে পারল আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করল, শুধু গম্ভীর হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে। কালো গুটি অক্ষরে প্রিন্ট করা নাম্বারগুলোর চোখ বুলাতেই আসিফ পুনরায় বলে উঠল, ভাই, এখানে টোটাল 20টা নাম্বারের মতো আছে সেই দিন রাতের। 4টা হাফেজ সাহেবের
অফিস কল ছিল, 2টো পারিবারিক কল, আর লাস্ট 2টো কল আপনি আমার নাম্বারে করেছিলেন। আমি সবগুলো নাম্বারই ফোন করে শিওর হয়েছি, শুধু একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর 12টা কল রেকর্ড আছে একই নাম্বার থেকে, তাও রাত 3টা থেকে ভোর 5টার সময় করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারগুলো সেদিন রাতে হয়তো ভাবি ফোন করেছিল কাউকে। আপনি এই নাম্বারে কল করে হয়তো ভাবির খোঁজ পাওয়া যেতে আসিফের কথা শেষ করার আগেই গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। শক্ত গলায় বলল, তোর ফোন দে। জি ভাই, নিন। হাতের ফোনটি তৎক্ষণাৎ হৃদের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে নিয়েই যেন হৃদের গম্ভীরতা আরো বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারল না তার মনের অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকা সেই সন্দেহপূর্ণ নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যে শোনা গেল মেয়েলি সুন্দর কণ্ঠ। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবারও চেষ্টা করুন। ধন্যবাদ। দি নাম্বার ইজ ডায়াল ক্যান নট। এতটুকু বলে অধৈর্যের ন্যায় কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চড়ে উঠল তৎক্ষণাৎ। বিরক্তির রাগ নিয়ে অধৈর্য হাত পুনরায় কল লাগায় না একই নাম্বারে, কিন্তু আবারও সেম কথাই বলল ফোনের ওপাশের মেয়েটি। হৃদের মেজাজ হারালো রাগে, তাই খিচে ঠাস করে ফোনটি সামনে টি টেবিলের ওপর ছুঁড়ে মারতে মারতে বলল, আই সোয়ার আসিফ, তোর বেয়াদব ভাবিকে খুঁজে পেলে আমি তাকে আরো 2টো থাপ্পড় বেশি মারব। আমাকে এত হেনস্থা করার দায়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে। বেয়াদব বউ কোথাকার। আসলে বেয়াদব। কথাগুলো রাগের মাথায় বলেই রি করে উঠে দাঁড়ালো মেজাজ। শান্ত থাকা মানুষটা যে হুট করে অশান্ত হয়ে উঠবে সে আশার আলো নিভে যেতে শেষ ভরসা ছিল এই নাম্বারটা। এবার এটাও বন্ধ। কোথা থেকে মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছিল না হৃদ। এমন পলাতক বউয়ের খপ্পরে কেউ পড়ে। উফ, কোনোভাবেই যেন হৃদ মেয়েটিকে খুঁজে পাচ্ছে না, যার জন্য হৃদকে আরো ব্যাকুল করে তুলছে মেয়েটিকে খুঁজে পাওয়ার। হৃদ তড়িঘড়ি তীর মেজাজে উঠে দাঁড়ালো। আসিফকে পাশে ডেঙ্গিয়ে সোজা হয়ে দাঁড়ালো খোলা বাগানের বাংলোতে। ঠোঁট গোল করে পরপর তপ্ত শ্বাস ফেলল স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারল জানা নেই হৃদের। তবে তখনও হৃদ পুনরায় চেতন গলায় আওড়ালো আসিফের উদ্দেশ্যে, আসিফ, লাস্ট নাম্বারটা সকল ডিটেলস বের কর সিম অফিসে গিয়ে। রেজিস্টার সিম? তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরেই কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়িঘর, 14 গোষ্ঠী তথ্য চাই আমার। এই নম্বরদাতার পরিচয় ধরে অবশ্যই মেয়েটি অবধি পৌঁছানো যাবে। বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতভম্ব আসিফ। এতটা গম্ভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তায় আসেনি যে এভাবেও কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারাটার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জি ভাই।
বলে আসিফ জায়গা ছেড়ে প্রস্থান করতেই রিত পকেটে দুহাত গুজে দাঁড়ালো সোজা হয়ে। শক্ত মেজাজে দাঁতে দাঁত পিষে আওড়ালো, অনেক তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখেন। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন, তাহলে আই সোয়ার প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনি। জানে খেয়ে ফেলবো, তারপরও নিস্তার হবে না। বিয়ের হইচই মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর সংবাদে। মায়ের পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুরবাড়ি থেকে ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে, কার সংঘর্ষে আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি ও ননাসের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়েই তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ার পুরো পরিবার, সঙ্গে গেল মুক্তা সহ। আর বাসায় রেখে গেল শুধু জুই, মায়া আর জুয়ের মা জুহেরা বেগমকে। মায়ের মা, বাবা, চাচা সহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়। তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলোর ন্যায় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপনজনদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে মুক্তা আর ফাহাদের জীবনে। দুইজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটি জীবনে সিনিয়র জুনিয়র হয়ে। ফাহাদের ভার্সিটির লাইফ শেষ করা থেকে স্টেবল হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছর গড়ায় দুইজনের প্রেমের সম্পর্কের। ততদিন সম্পর্কটা সবার কাছ থেকে লুকায়িত ছিল। দুই পরিবারের জানাজানি হলো মাস 2 আগে। মায়ার পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসেবে ফাহাদ বেশ মনে ধরায় কেউ আর বাধা দেয়নি তাদের। আপোষেই মেনে নিয়েছিল দুইজনের প্রেম। দীর্ঘ অপেক্ষায় ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছিল। আর 5 পরেই কিন্তু হঠাৎ করেই যেন দুইজনের গুছানো স্বপ্নের ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হলো সবটা। পূর্ণতা পাওয়ার সম্পর্কটা আবারও মিয়ে গেল। ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সবকিছু পেছালো। 5 পর হওয়ার বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবারও 1.5 মাস পরে ঠিক করল পরিবারের লোকজন। এমন পরিস্থিতিতে কারোর কাছেই বিয়েটা ঠিক মনে হলো না। তাই মুক্তা বা ফাহাদ দুইজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারোর কোনো আপত্তি রইল না কোনো কিছুতে। দুইজনেই একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো। তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নিবে দুইজন। কিন্তু মায়ার খুশি ফেসটা সামলে নিবে দুইজন না। কিন্তু মায়ার খুশি ফেসটা যেন হঠাৎই মুচড়ে গেল মুক্তার বিয়েটা পিছিয়ে যাওয়ায়। দুঃখে বেশ করে হাই হতাশ হলো ফাহাদের পরিবারের জন্য। তারপর নিজের অবুঝ মনকে বোঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়ার দুঃখ আর হতাশার ঘোরটা একদিন চলল। তারপরের দিনই সব ঠিক হয়ে গেল যখন শুনল ফাহাদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের 2 দিন পরেই হসপিটাল থেকে রিলিজ করে দিবে বাসায়। এর জন্য মায়ার বাবা মা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ।
মুক্তাকে নিয়ে সে হসপিটালেই থেকে যায় ফাহাদের পরিবারের পাশে বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য। তবে মায়া পরিবার বাড়িতে আসলো আরো একদিন পর। মায়া তখন বাড়ির চত্বরে। যেহেতু মুক্তার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে সেজন্য তাদের কালকে চট্টগ্রামে চলে যেতে হবে বলে জানালো বাবা শরীফুল ইসলাম। মায়ার উচ্ছ্বাসে থাকা ফেসটাও মুহূর্তে চুপসে যায়। আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে মায়ার ইচ্ছা ছিল বাবাকে বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না। চট্টগ্রামের মানুষ ভালো না, মায়ার একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন, বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখ লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরেও তাদের ভেতরটা একদম কালো কালো। সেই জন্য মায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না। মায়াকে পড়তে হলে সে নিজ এলাকায় আশুগঞ্জে কোথাও পড়বে, নয়তো পড়ালেখা করবে না। এছাড়া মায়া তো পড়াশোনা করেও বা কি করবে? জীবনে একটা সরকারি চাকরি তো পাবেই না, উল্টো জীবনে এত বছর পড়াশোনা করে লসে যাবে। এর থেকে ভালো মায়ার হারিয়ে যাওয়া জামাইকে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিক। মায়া কি না করবে নাকি? এমনই তো রাজি হয়ে যেত। শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কি দরকার? তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছা ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তা আর হলো কই? পরিবারের বর্তমান অবস্থা দেখেই চুপ করে গেল। এই দুঃখের সময় মায়া আর নতুন করে ঝামেলা বাড়াতে চায় না বলেই চুপ করে গেল। এমনি মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়ার আর টেনশন দিতে চাইল না বলেই আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রাম চলে যাবে বলে। কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজে করতে চাই বলেই পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়িতে যাওয়ার নাম করে আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি জমাল নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সেই যাত্রা গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখা নাই। তবে সুমন ছিল বাসায়। আবারও সুমনের দেখা হলো সবার। মায়াদের বাসায় বসতে দিল। সেখানে জুঁই সুমনের কাছ জানতে চাইল হাফেজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন? সুমন বিনীত সহিত জানালো বাবা হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টা। সবটা শুনে হতাশ বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ার সহায় নয়। আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে ঠিক ততবারই খালি হাতে ফিরেছে, শূন্য হয়ে। আজও অজানা স্বামীর অবধি পৌঁছাবার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকার ছেয়ে গেল মায়ার আশা জুড়ে। হতাশ মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটা সঙ্গে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বারে আর ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো এই ভেবে হয়তো সুমনের মাধ্যমে হাফেজ সাহেবের সঙ্গে মায়ার যোগাযোগ করতে পারবে। বুকভরা হতাশা নিয়ে যখন মায়ার পঞ্চবান্ধবী সুমনের বাড়ি ছাড়লো, রাস্তায় আসলো, তখনই জুঁইয়ের সাথে
জুঁইয়ের মায়ের বাটন ফোনে কল আসলো আরিফের। জুঁই ব্যাগ থেকে ফোন বের করে ছোট স্ক্রিনে চোখ পড়ল আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতনই করে জুঁই তৎক্ষণাৎ চোখ ঘোরালো মায়ার দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে কল করছে, তার মানে আরিফ জানে জুঁই মায়া বাসায় নেই এবং জুঁইয়ের আম্মুর ফোনটা ওদের কাছেই আছে। এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে, কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ি নাম করে নরসিংদী এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না, তার মানে আরিফও জানবে না। জুঁই অনেকটা ভয়ে ভয়ে মাটির রাস্তায় একপাশে দাঁড়িয়ে রিসিভের বাটন চেপে ফোনটা কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আসিফের শাসিত গলা শোনা গেল। তখনই আরিফের শাসিত গলা শোনা গেল। তখনই আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আছিস? ঘাবড়ে যাওয়ার মতন করে জুঁই তাকালো মায়ার ভয়ার্থ মুখের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আসতে বলল, এই তো ভাই আছি সুমিদের বাসায়। কেন, কিছু বলবে? ফোনের ওপাশ থেকে অনেকটা ধমক স্বরে শোনালো আরিফ। ওখানে কেন গিয়েছিস? রাতে তোদের চট্টগ্রাম ফেরার কথা জানিস না? ব্যাগ প্যাক করেছিস? মিনমিন করে বলল জুঁই। না ভাই, করিনি, একটু পর বাসায় গিয়ে করে নিব। আজকে তো চলে যাব, এজন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আর কি, আমরা দুইজন। জুঁইয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফের। বিগত 2 দিনে হাসপাতালে দৌড়াদৌড়িতে অনেকটা ক্লান্ত সে, তারপরও আবার মায়ার নামে খোঁজদারি আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয় মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মুশারফ, বাবার এই নাম তো অনেক সুন্দর, আসিফ মুশারফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে? আসিফ জুঁইয়ের কাছে মায়ার সন্ধান খুঁজলো। সে বলল, কিছুক্ষণের মধ্যে যেন তোদের বাসায় পাই আমি, মনে রাখিস। আমি ফোন করব ছোট মাকে, তখন মায়ার কাছে ফোনটা দিস। ও কোথায়? আরিফের শক্ত গলায় জুঁই অসহায় চোখে তুলে তাকালো মায়ার দিকে। মায়া তখনও কালো নেকাবের আড়ালে ভয়ার্থ ডাগর ডাগর চোখে জুঁইয়ের দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে। জুঁইয়ের তাকানোতে চোখাচোখি হলো দুইজনের। মায়া ইশারায় কি হয়েছে জানতে চেয়ে জুঁই আরিফের কথার উত্তর দিয়ে বলল, এই তো ভাই, ও আমার কাছেই আছে, কথা বলবে? দে ওকে। কান থেকে ফোন উঠিয়ে মায়ার দিকে এগিয়ে দিল জুঁই। ইশারায় বোঝালো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবেই আরিফের ফোনটা কানে তুলল। হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অধৈর্য গলায় ধমকে উঠল আরিফ। মায়াকে শাসন গলায় জিজ্ঞাসা করল, এই তোকে রিদ খানের লোক খুঁজছে কেন? তোকে ওদের কি দরকার? কোন ঝামেলায় পাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি করে বল। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতন করে মায়া জুঁইয়ের দিকে তাকালো। আসিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারল না। মায়া জানার মতো সে কোনো ঝামেলায় পাকায়নি রিদ খানের সাথে, এমনকি রিদ খানের সামনেও পড়েনি বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে, মুখোমুখি হওয়া তো দূর। এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে, সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছু করেনি, সে নিষ্পাপ না?
নিশ্চয়ই রিদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চায় বলে মায়ার খোঁজ করছে এই লোকটা। মায়া রিদ খানকে চিনবে না। এক নম্বরের অভদ্র আর বদমেজাজি অহংকারী লোক। মায়ার চিন্তা ভাবনার মাঝেই ফোনের ওপাশ থেকে আবারও অধৈর্যের ধমকে উঠল আরিফ। ধ্যান ভাঙল মায়ার। আরিফ বলল, কি হলো বল? আসিফ ভাই আমাকে ফোন করে তোর নামে জিজ্ঞাসা করছিল কেন? তুই আমার কেমন বোন হোস? তোর নাম আসলে রিক্তা ইসলাম মায়া কিনা আমি ঠিকঠাক চিনি কিনা তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এত সব প্রশ্ন কেন করছে আমাকে? তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল ঋতু। আরিফকে বিশ্বাস করাতে অধৈর্যের ন্যায় তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখল জুই। বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, মাথা ছুঁয়ে বলছি, আমি কিছু করিনি, আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞাসা করো, জুই সাক্ষী। তোরা দুইজনই তো বাদর, একটার কথা আরেকটাকে কি জিজ্ঞাসা করব? তুই কিছু করে থাকলেও তো ওইটা জীবনেও বলবে না আমাকে। তোর বোন না? আসিফের কথায় মায়ার যুক্তি মনে হলো। সত্যি জুই কখনো মায়ের কথায় নালিশ করে না কাউকে। মায়া দোষ করলেও জুই সেটা সামলে নেয়, তারপরও বড়দের কানে দেয় না কখনো। কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি, তাহলে এটা সাক্ষী কিভাবে দেবে সে? মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে, তাই না? মায়া ফের তাড়াহুড়ো বলল, ভাই তুমি বিশ্বাস করো, জুই এবার সত্যি সাক্ষী দিবে। এই জুই, তুই ভাইকে বল আমি কিছু করিনি, আমি নিষ্পাপ, বল। মায়া জুইকে ডেকে কথাগুলো বলল। আরিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রামে গেলেই বুঝবো। এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5 বার ফোন করেছে, তাও তোর তথ্য জানার জন্য। প্রতিবার ফোন করে তোর কথা জিজ্ঞাসা করেছে, সরাসরি আমাকে প্রশ্ন করে বলল আমি কনফার্ম কিনা রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয়। আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানবো না? হ্যাঁ, তাছাড়া রিদ খানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমার মতন সাধারণ মানুষ কতটা অপেক্ষা করতে হয়। সে আসিফ ভাই আমাকে সকাল থেকে বারবার ফোন করে শুধু তোর কথাই জিজ্ঞাসা করছে। তুই নাকি কলেজে বলেছিস তোর নাম ইসরাত জাহান, এজন্যই আসিফ ভাই বারবার কল করে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যি রিক্তা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন এত জরুরি তলবে তোর খোঁজ করছে আসিফ ভাই, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্ন ওঠে না। সবচেয়ে বড় কথা, আমরা রিদ খানের এলাকায় থাকি, আর আসিফ ভাই কিন্তু এমনি আমাকে ফোন দেয়নি তোর খোঁজে। নিশ্চয়ই রিদ খান বা তার পরিবার বলেছে ফোন করতে, তাই করেছে উনি। আমি যতদূর জানি আসিফ ভাই রিদ খানের পার্সোনাল বডিগার্ড, তাই রিদ খান যা বলবে আসিফ ভাই তাই করবে। এবার যদি রিদ খান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি চাননি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি রিদ খানের সাথে বেয়াদবি করেও থাকিস তাহলে ভাইকে বল, আমি সামলে নিব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে, দরকার হলে রিদ খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব তোর হয়ে। তারপরও আমি চাই না রিদ খানের মতন রাজনৈতিক লোকের দৃষ্টি তোর ওপর পড়ুক, তুই কলঙ্কিত হো। আসিফের কথা শেষ হতে হতে মায়া অসহায় গলায় মিনমিন করে বলল, আমি সত্যি কিছু করিনি ভাই, বিশ্বাস করো।
মায়ের কথায় হতাশার ভারী নিঃশ্বাস ফেলল আরিফ। তার কাছে কিছু ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেঁসে যাচ্ছে। রিদ খানকে চেনে সে, এমনি তো কারোর খোঁজ করার মতন মানুষ না। আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, ভাই আছে, চিন্তা করিস না, যা হবার তা দেখে নিব। যা, এখন বাসায় যা, আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নিব আসলে কি হয়েছে, তোকে কেন ওরা খুঁজছে। ভাই, আচ্ছা ভাই। মায়া ফোন রাখতে গেলে আরিফ ফের থামিয়ে দিয়ে বলে, আচ্ছা শোন, আরেকটা কথা, ছোট চাচা তোদের ট্রেনে তুলে দিয়ে আসবে, আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে। খবরদার একা একা স্টেশনের বাইরে বের হবি না, মামা আসলে তারপর যাবি। আমি আরো কয়েকদিন পর আসবো চট্টগ্রামে, ততদিন তোদের সাথে নানুমা এসে থাকবে শহরে, আর শুক্রবার নানু বাড়িতে চলে যাবি মামার সাথে, কেমন? আচ্ছা। বিকাল 5টার ঘরে স্বচ্ছ কাচের দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শ্যামবর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাঁসফাঁস করতে করতে। তখন খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়ও পাচ্ছে সে এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নিবে হৃদ, খবরটা জানার পর কিভাবে রিয়েক্ট করবে সেটা ভেবেও এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্ত আরিফ হাঁসফাঁস করে জড়ানো চোখে এক পলক চাইল হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীন ভাবে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা টাইপ করতে ব্যস্ত হাতে। হৃদের ব্যস্ত হাত আরও স্ক্রিনের ওপর কোঁচকানো দৃষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিংয়ের হাত চালাচ্ছে। আসিফ আরও হাঁসফাঁস করে হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটাও নিজেও কয়েক সেকেন্ড ভাবল সে। তারপরও সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর স্বরে ডাকল হৃদকে, ভাই একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করল না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চালাচ্ছে কিবোর্ডে। আসিফ আরও একটু ইতস্ত বোধ করে জড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই কথাগুলো খুব জরুরি, একটু যদি শুনতেন। হৃদের মনোযোগই নষ্ট হলো না, বরং ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে আওড়ালো, বল, শুনছি। ইতস্ত আরিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল, আসলে ভাই দুইটা নিউজ আছে, একটা ভালো অন্যটা খারাপ, এর জন্য বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চান। আগের নাই বলল, আপাতত কোনোটাই শুনতে চাচ্ছি না। বেশ জরুরি হলে বল, নয়তো বেরিয়ে যা, কাজ করছি আমি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদকে জানানো দরকার। এই মুহূর্তে আসিফ আগে নেয় জড়ানো গলায় বলল, ভাই খবরটা মনে হয় আপনার জন্য খুবই জরুরি হবে। ভাবিকে নিয়ে আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখ আওড়ালো আসিফ, বল, শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলল, আসলে ভাই ভাবির খোঁজ পেয়েছি
আলহামদুলিল্লাহ। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছিলাম নাম্বার দাতার। আপনার ধারণাই ঠিক ছিল। সেই দিন রাতে ভাবি কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল। কলদাতা রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবি সহ সকল তথ্য জোগাড় করেছি। ছেলেটি আমাদের পরিচিত এক ছোট ভাই। আপনিও চিনবেন ওনাকে। ওর নাম আরিফ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্রই বের হয়েছে। ওর ছোট বোনের নাম রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে কথা বলে শিওর হয়েছি ভাই। আপনি যাকে ইসরাত জাহান নামে চেনেন উনি আমাদের ভাবি হন ভাই। ভাবি আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন। এবার কেন বলেছিল সেটা ভাবি ভালো বলতে পারবেন ভাই। তবে আমি আরো খোঁজ নিয়ে জানতে পেরেছি ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসিংদী গিয়েছিল ওনার 3 বান্ধবী সহ চাচাতো বোনকে নিয়ে। হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকজনকে জানিয়েছে সেটা। এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন আগে গিয়েছিল ওরা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে নাকি আবার দ্বিতীয়বারের মতো গিয়েছিল। কিন্তু পথিমধ্যে নাকি ভাবির আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল। ও আমাদের লোকদের একটু আগেই জানালো ভাবি সহ নাকি ওনার দুই ফ্রেন্ড মারা গেছে অন দ্য স্পট। আর বাকি 2 জনের অবস্থাও নাকি বেশ ভালো না, হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায়। ভাবির পরিবারের এটা নিয়ে তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ধরেনি, হয়তো ফোন তোলার পরিস্থিতিতে নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায়। এর জন্য আমি আপনাকে আসিফ বলতে বলতে থেমে যাই হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখে মুখে আগের মতোই গম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখল তার চেহারায়। হৃদের মুখ দেখে ভেতরকার অবস্থা বুঝল না আসিফ, কারণ হৃদ নিশ্চুপ দৃষ্টি এখনো ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডে ব্যস্ত হাত দুটো থেমে আছে টাইপিং করা থেকে। আসিফ সেই দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝল হৃদের হাত দুটো শুধু থেমে নেই, ভূমিকম্পের ন্যায় তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো। আসিফের পূর্ণ দৃষ্টির মাধ্যমে হৃদের সেই হাতের কম্পন আরো দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট দৃষ্টি পড়ল হৃদের কার্নিশ বয়ে ঝরা চিকন ঘামের ফোঁটা গুলোকে। আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বোলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকা মুখটা আদল পরিবর্তন দেখা না গেলেও তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলায় একটু স্বর। কবে হয়েছে এসব? আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে, ব্যস্ত গলায় বলল, ভাই সকালের ঘটনা এটা। ভাবিকে ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার কথা চলছে, কিন্তু পুলিশ কেস হওয়ায় লাশ এখনো দাফন করা হয়নি, তদন্ত চলছে। ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের চিন্তিত অবস্থা দেখে, কারণ এতক্ষণ হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপালে ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করা থেকে। আসিফ ধরফরিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে। আতঙ্কিত হাতে ভাই ভাই বলে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝল হৃদ বেগতিক, শরীর তীব্র
কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে হয়ে গেল। সারা শব্দ পাচ্ছে না তাই আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাউর করতে পারছে না আসলে কি হয়েছে। হৃদ কি বেহুশ হয়ে গেল নাকি? অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো নাকি? কোনটা?